সমরেশ ঘোষ খুব ভালো মনের মানুষ, খুব সাদামাটা আর শান্ত প্রকৃতির। কথাবার্তা খুব কম বলেন, কিন্তু কাজকর্মে খুব চৌকস। কোনো কাজ উনাকে করতে দিলে উনি সেটা সমাপ্ত না করে ছাড়েন না। কাজে ফাঁকি দেওয়া উনার ধাতে নেই। সেদিন অফিসে আমাদের বস মিস্টার তালুকদার এসে আমাকে বলেন, শোনো পল্লব, আজ কিন্তু তোমাকে সব ডকুমেন্ট জমা দিতেই হবে। কাল সকালে সাবমিট না করতে পারলে এই অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। এটার জন্য তুমি কিন্তু পুরো 7 দিন সময় পেয়েছ, আর সময় দেওয়া যাবে না। আমি খুবই অলস। সত্যি, যে কাজটা 2 দিনেই করা হয়ে যেত সেটা 7 দিন হয়ে গেল। মনটা খুব খারাপ হয়ে গেল। আজ আমাদের বিবাহ বার্ষিকী। পর্ণা তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছে। কি করব ভেবেই পাচ্ছি না। মুখ ভার করে নিজের কাজে মন দিয়েছি। আমি জানি আজ এটা শেষ করতে প্রায় 10টা বেজে যাবে। অফিস ছুটি হয়ে গেছে, সবাই একে একে চলে গেল, কিন্তু সমরেশদা তখনও বসে আছেন। দেখে আমি বললাম, কি হলো সমরেশদা, তুমি বাড়ি গেলে না যে? তোমার তো ছুটি হয়ে গেছে। সমরেশদা হাসি মুখে নিজের ডেস্ক ছেড়ে আমার কাছে এসে বললেন, দাও, তোমার কাজটা আমি আর তুমি ভাগ করে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমার কাজ অনেক আগেই হয়ে গিয়েছিল, কিন্তু সবার সামনে বলতে পারিনি। দাও দেখি বলে উনি আমার কাজটা ঝটপট করে দিলেন। 7:30টার মধ্যেই দুজনে বাড়ি চলে যেতে পারলাম। আমরা দুজনে যেহেতু একই জায়গায় থাকি, তাই একসাথেই একই ট্রেন ধরে যাওয়া আসা করি। তবে ট্রেন থেকে নেমে দুজনের গন্তব্য দুদিকে। আমি রিকশা নিই বা পায়ে হেঁটে বাড়ি ফিরি, আর সমরেশদার সাইকেল স্টেশনে রাখা থাকে, উনি সেটা নিয়ে বাড়ি ফেরেন। এই অফিসে আমার আর সমরেশদার মধ্যে বন্ধুত্ব একটু বেশি। যদিও বা সমরেশদা আমার থেকে বয়সে বেশ অনেকটা বড়। বন্ধুত্বের কি আর বয়স লাগে? দুজনে অসমবয়সী হলেও দুজনে দুজনের কাছে বেশ সাবলীল। উনি কথা কম বলেন ঠিকই, কিন্তু মনের কথা আমার কাছে অকপটে বলে ফেলেন। একদিন দেখি উনার মুখটা কেমন যেন থমথমে। যদিও বা উনি খুব একটা হাসেন না, তবু যেন কেমন একটা লাগলো উনাকে দেখে। অফিস থেকে ফেরার সময় জিজ্ঞেস করলাম, কিছু সমস্যা হয়েছে সমরেশদা? আপনার মুখটা যেন কেমন লাগছে। উনি প্রথমে নিজেকে সাবলীল রাখার চেষ্টা করেও আমার কাছে আর চেপে রাখতে পারলেন না। উনি বলেন, হ্যাঁ ভাই, ঠিকই ধরেছ, আজ আমার মনটা ভালো নেই। আসলে হাতে একদম টাকা পয়সা নেই। জানোই তো আমার মাইনে কত, তা দিয়ে টেনে টুনে চলে যায় আমাদের 8 জনের। উনারা স্বামী স্ত্রী আর 2 ছেলে মেয়ে, এবং বাবা মা, এক অবিবাহিতা ও এক বিধবা বোন। কিন্তু সামনেই ছেলেটার মাধ্যমিক পরীক্ষা, তার জন্য স্কুলে টাকা জমা দিতে হবে বলেই চুপ করে যান। আমি বললাম, কিছু মনে করবেন না সমরেশদা, আমাকে যদি ছোট ভাই মনে করেন তাহলে একটা কথা বলি। রূপেশ উনার ছেলে যদি আমার নিজের ভাইপো হতো, তাহলে কি আমি মুখ ঘুরিয়ে থাকতে পারতাম? আপনি বলুন কত লাগবে? উনি আমতা আমতা করে বলেন উনার কত টাকা লাগবে। আমি সেই টাকাটা পরের দিন উনার হাতে দিয়ে বলি, এটা আমি আমার ভাইপোকে দিলাম, এটা কিন্তু ফেরত দেবেন না। এইভাবেই চলে যায় দিনগুলো। সেদিন সমরেশদার মুখটা আবার বেশ শুকনো লাগছে দেখে আমি আবার জানতে চাই, কি হয়েছে? উনি বলেন, আমার মেয়েটা একটা বাজে ছেলের পাল্লায় পড়েছে পল্লব। কিছুতেই ওকে বোঝাতে পারছি না, ছেলেটা ভালো নয়।
ওর সাথে বিয়ে দেব না বলেছি বলে সেদিন ছেলেটা আমাদের বাড়িতে এসে হুমকি দিয়ে গেছে। আমি পুলিশে যেতে পারতাম, কিন্তু কিচ্ছু লাভ হবে না, কারণ ওরা যে দুজনেই সাবালক। সেদিন উনি আরও বলেন, জানো ভাই পল্লব, মেয়েটা আমার বুকের পাঁজর, কি ভালো মেয়ে ছিল, কেন যে এমনটা করছে বুঝতে পারছি না। ওর কিছু হলে আমি যে আর বাঁচব না। প্রায় কাঁদো কাঁদো স্বরে কথাগুলো বলেন। আমি বললাম, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। বেশ কয়েকদিন পর সমরেশদা বলেন, ওই ছেলের সাথেই মেয়ের বিয়েটা দিতে বাধ্য হচ্ছি ভাই। কাউকে তেমন নিমন্ত্রণ করতে পারলাম না, তুমি আর পর্ণা কিন্তু অবশ্যই এসো। আমি বললাম, অবশ্যই যাব। একটু কিন্তু কিন্তু করেই বললাম, যদি কিছু সাহায্য লাগে আমাকে বলতে কিন্তু কুণ্ঠা করবেন না, নিজের ভাই মনে করে আমাকে বলবেন। উনি বলেন, আমার স্ত্রীর বিয়ের গয়নাগুলোই মেয়েকে দেওয়া হচ্ছে, আমার আংটি আর বোতাম জামাইকে দেব। ভাবছি অফিস থেকে কিছু টাকা ধার নিয়ে নমনম করে বিয়েটা দিয়ে দেব। সেদিন আমি উনাকে আর কিচ্ছু বলিনি। পরের দিন জোর করেই উনার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বললাম, কষ্ট পাবেন না দাদা, আমাকে ভুল বুঝবেন না, এটা আপনার বৌমা পর্ণা আমাকে দিতে বলেছে, আপনি না করবেন না। আসলে পর্ণার নাম করে ওই খামে আমি 20,000 টাকা দিয়েছিলাম। বিয়েতে আমি আর পর্ণা দুজনেই গিয়েছিলাম। জামাইকে দেখে আমাদের সত্যি সত্যি সুবিধার মনে হলো না। তবে পর্ণা যখন সমরেশের মেয়ে রূপমার হাতে একটা ছোট কানের দুলের কৌটো দেয়, তখন আমাদের দুজনকেই প্রণাম করে, কিন্তু ওর বর কেমন যেন তাচ্ছিল্য ভরে তাকিয়েছিল। বিয়ে বৌভাত সব মিটে গেছে। সমরেশদা আবার অফিস আসা আরম্ভ করেছেন। বেশ ভালোই লাগছে ওনাকে দেখে। এখনও আমরা দুজনে একসাথে যাওয়া আসা করি। হঠাৎ করে সেদিন অফিসে একটা ফোন আসে সমরেশদার কাছে। ফোন তুলে হ্যালো বলার পরই উনি জ্ঞান হারিয়ে ফেলেন। সবাই উনার চোখে মুখে জলের ঝাপটা দিয়ে উনার জ্ঞান ফেরানোর পর উনার থেকে জানা যায় উনার মেয়ে আত্মহত্যা করেছে। সত্যিই খুব দুঃখের খবর। এই তো মাস চারেক হলো বিয়ে হয়েছে, এর মধ্যেই। সেদিন আমি আর আনন্দ এই অফিসেই চাকরি করে, উনাকে নিয়ে উনার বাড়িতে যাই, পরে হাসপাতালে। বডি সেদিন দেয়নি, পরের দিন দেবে, তাই রাত করে আমরা সমরেশদাকে বুঝিয়ে সুঝিয়ে উনার বাড়িতে রেখে ফিরে আসি। পরের দিন খুব ভোরে হঠাৎ করেই রূপেশ কাঁদতে কাঁদতে ফোন করে বলে, বাবা আর নেই, রাতে হার্ট অ্যাটাকে মারা গেছেন। একটা পরম বন্ধুকে হারিয়ে মনটা আমার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আমিও কান্নায় ভেঙে পড়ি। পর্ণা আমাকে সান্ত্বনা দেয়, তবে এই সান্ত্বনা দেওয়াটা যে অমূলক সেটা পর্ণা বুঝতে পারে, তবু আমার পাশে পাশে থাকে। 3-4 দিন পরে আমি অফিসে ঢুকলাম। সমরেশদার শূন্য আসনটা ইতিমধ্যেই ভর্তি হয়ে গেছে। তবু ওই চেয়ারটা দেখলেই বুকটা কেমন যেন ছ্যাঁত করে ওঠে। নিজের অজান্তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। নিজেকে সামলে নিয়ে কাজে মন দিলাম। এই কয়েকদিনে অনেক কাজ জমে গেছে, কাজ করতে একদম ইচ্ছে করছে না। এইভাবেই কয়েকদিন কেটে যায়। সমরেশদার শ্রাদ্ধানুষ্ঠানে আমি যেতে পারিনি, তবে পর্ণা গিয়েছিল। ওর মুখে উনার বাড়ির খবর নিতেও ইচ্ছে করেনি। দিন কখনো থেমে থাকে না, নিজের গতিতে জীবনধারা বয়ে চলছে। এখন আর খুব একটা কষ্ট হয় না। আবার পুরোদমে কাজ আরম্ভ হয়ে গেছে। অফিসে যাওয়া আসার সময় মাঝে মাঝে সমরেশদার কথা মনে পড়ে।
বলেছি আমি খুব অলস। একটা কাজ শেষ করতে বেশ সময় নিই, তাই আমার টেবিলে কাজের পাহাড় জমে থাকে। সেদিন আবার মিস্টার তালুকদার এসে আমাকে বলে যান 12 নম্বর ফাইলটা আজকেই সাবমিট করতে হবে। এমন কথা শুনে আজ বড্ড সমরেশদার কথা মনে পড়ে যাচ্ছে। উনি থাকলে নিশ্চয়ই সাহায্য করতেন, কিন্তু উনি তো। মনটা খারাপ নিয়েই ফাইলে মুখ বুজে কাজ আরম্ভ করে দিলাম। একে একে সবাই চলে গেল। অফিস পুরো ফাঁকা হয়ে গেল। বাড়িতে ফোন করে জানিয়ে দিলাম রাত হবে যেতে। কাজ করতে করতে কখন যে 10টা বেজে গেছে মনে নেই। দারোয়ান হরি সিং এসে বলে গেল, বাবু রাত 10টা বেজে গেছে, এবার আমি মেন গেটে তালা দেব, আপনি বাড়ি যাবেন না? আমি ঠিক 10টা নাগাদ অফিস থেকে বেরিয়ে শুনশান রাস্তা দিয়ে হাঁটতে থাকলাম। অন্যদিন সন্ধ্যার সময় এই রাস্তা গম গম করে, আজ একটাও গাড়ি নেই। একটা রিক্সা পাওয়া তো দূরের কথা, তার উপর আজ বিকেলে খুব ঝড় বৃষ্টি হয়েছে। এখনও টুপটাপ বৃষ্টি হচ্ছে। হুস করে একটা দুটো প্রাইভেট গাড়ি বেরিয়ে যাচ্ছে। ট্যাক্সি পাওয়া যাবে না, তাই পায়ে হেঁটেই স্টেশন যেতে হচ্ছে। প্রায় 1 ঘন্টা লাগলো স্টেশনে পৌঁছতে। টিকিট কেটে দাঁড়াতেই লাস্ট ট্রেনটা এসে দাঁড়ালো। একদম ফাঁকা। হাতে গোনা কয়েকজন বসে আছে। আমিও একটা সিটে বসে পকেট থেকে রুমাল বের করে ঘামটা মুছে নিলাম। এই প্রথম এত রাত করে এই ট্রেনে ফিরছি। মোট 12টা স্টেশন আছে আমার বাড়ি আসতে। তারপর স্টেশনে একজন একজন করে নেমে গেল। 2 জন বসে আছে। তারা নিজেদের মধ্যে আস্তে আস্তে কথা বলছে। রাতের ট্রেন, তাই হয়তো আলোগুলো নিভু নিভু। চোখে যত রাজ্যের ঘুম চলে আসছে। মনে ভাবলাম সবে তো 5টা স্টেশন গেছে, আরও 7টা স্টেশন এলে তবেই আমি নামব। তাই চোখটা বন্ধ করে বসে আছি। আসলে আজ মাইনে হয়েছে, তাই আসার সময় এটিএম থেকে সংসার খরচের টাকাটা তুলে এনেছি। আগামীকাল সকালেই তো খবরের কাগজ থেকে শুরু করে কাজের মাসি সবাই হাত পাতবে। ব্যাগে অনেকগুলো টাকা আছে, তাই ব্যাগটা কোলের উপর চেপে ধরে চোখ বন্ধ করে আছি। হঠাৎ মনে হলো ব্যাগটা ধরে কেউ টান মারল। চোখ খুলে দেখি ওই 2 জনের একজন ব্যাগ ধরে টানাটানি করছে। আমি কিছুতেই ছাড়ছি না, আর ওরা 2 জনে ব্যাগ ধরে টানাটানি করছে। হঠাৎ একটা লোক আমার মাথায় মারল। আমি আঁক করে উঠে দেখি লোকটা নিজের মাথায় হাত দিয়ে ঝটপট করছে। অন্য লোকটা ততক্ষণে মেঝেতে পড়ে আছে, তার চোখ দুটো স্থির হয়ে আছে। আমি মনে মনে ভাবলাম, এ কি রে বাবা, ওই লোকটাই তো আমার মাথায় নিজের কনুই দিয়ে মারল, তাতে তো আমার ব্যথা লাগার কথা, কিন্তু ও কেন? অন্য লোকটাকে দেখে মনে হচ্ছে কাউকে দেখে খুব ভয় পেয়ে চোখ কপালে উঠে গেছে। একজন স্থির হয়ে আছে, আর অন্য লোকটা তখন ট্রেনের মধ্যে ঝটপট করছে। দেখে মনে হচ্ছে কেউ যেন ওকে মারছে। একসময় লোকটিও চোখটা বড় বড় করে দরজার দিকে তাকিয়ে আছে, একদম নিষ্পলক দৃষ্টিতে। ওদের দেখে আমার খুব ভয় হলো। আমিও যেন কেমন আচ্ছন্ন হয়ে পড়লাম। মনে হলো সমরেশদা এসেছেন। ওর মাথায় ঠান্ডা হাতটা দিয়ে যেন ফিস ফিস করে বলছেন, ভয় পেও না পল্লব, তোমার ক্ষতি কেউ করতে পারবে না। তোমার দাদা তোমার সাথে সব সময় আছে। আমি তোমার ঋণ শোধ করতে পারিনি, এইভাবেই তোমার ঋণ শোধ করতে চাই। বেশ কিছুক্ষণ আচ্ছন্ন থাকার পর হঠাৎ করেই মনে হলো ট্রেনটা আমার গন্তব্যস্থলে চলে এসেছে। জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখলাম সত্যি সত্যি
আমার গন্তব্যস্থল এসে গেছে। আমি ওই লোক দুটোর পাশ দিয়ে ট্রেন থেকে নেমে পড়লাম। স্টেশনের বাইরে এসে দেখি পরাগ রিক্সাওয়ালা আমার জন্য অপেক্ষা করছে। পরাগ বলল, এক ভদ্রলোক আমাকে আপনার কথা বলল। ভাবলাম লাস্ট টিপটা মেরে নিয়েই বাড়ি ফিরব। উঠে পড়ুন বাবু। রিক্সাতে উঠে পিছন ফিরে দেখলাম যদি সমরেশদার আবছা অবয়বটা দেখতে পাই, কিন্তু না, কিচ্ছু দেখতে পাইনি। তবে মনে মনে সমরেশদাকে প্রণাম করে বললাম, তোমার কৃতজ্ঞতার অন্ত নেই। তোমার মতো দাদা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। কিন্তু আমি অভাগা, তাই বেশি দিন তোমাকে পেলাম না। তুমি ভালো থেকো সমরেশদা। তোমার আত্মার শান্তি কামনা করি। কলমে দেবিকা মিত্র, কণ্ঠে সোনালী। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা রাখছি। ধন্যবাদ। ভালো থাকবেন।